বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখানে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নানা ধরনের মরণ ব্যাধি নিয়ে তৃতীয় মাত্রা আমরা কথা বলেছি। যদিও রাজনীতি নির্ভর অনুষ্ঠান এবং রাজনীতির বাইরে নানা বিষয় নিয়ে কথা বলি, তার মধ্যে স্বাস্থ্য নিয়েও আমরা অনেকবার কথা বলেছি এবং স্বাস্থ্যের সঙ্গে রাজনীতির সম্পর্কটাও আলোচনা করবার চেষ্টা করেছি। যে কটি মরণ ব্যাধি আছে তার মধ্যে একটি ব্যাধির কথা বোধহয় আমার অতিথি যারা তারা যদি ভিন্ন মত পোষণ না করেন আমি উল্লেখ করতে পারি, যেই ব্যাধিটি যে কোনো সময় যে কোনো মানুষের প্রাণ নিয়ে নিতে পারে। মানে এই হয়তো আমার প্রাণটা আছে, হয়তো পর মুহূর্তে নেই, এবং তার প্রধান কারণ হয়তো ওই ব্যাধিটি। অন্য কোনো ব্যাধির সঙ্গে মেলানো যাবে কিনা আমি ঠিক জানি না। আজকে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ৫ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। বোঝাই যাচ্ছে আমি হৃদরোগের কথা বলছিলাম, এবং ৫ বছর পঞ্চমবারের মতো হচ্ছে এটি। ২ বছর অন্তর অন্তর ঢাকায় হচ্ছে, এবং থার্ড ঢাকা লাইভ এটিও আজকে হচ্ছে ঢাকায়। এবং এর প্রধান আয়োজক উদ্যোক্তা ল্যাবেড কার্ডিয়াক হসপিটাল। আমার অতিথি বায় বসা আছেন ল্যাবেড কার্ডিয়াক হসপিটাল, ল্যাবেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর AM শামীম। আমার ডানে যিনি রয়েছেন তিনি একজন কার্ডিয়াক সার্জন, বাংলাদেশে অত্যন্ত সফল, অত্যন্ত জনপ্রিয় এবং সুনিপুণ হাতে যিনি সার্জারি করে থাকেন হৃদরোগীদের, এবং সংখ্যাও কম নয়। এ পর্যন্ত একটু আগে আমরা আলোচনা করছিলাম যে তৃতীয় মাত্রা কত পর্ব প্রচারিত হলো আর তার সার্জারির পরিমাণ কত। সেখানে তৃতীয় মাত্রা অনেক পিছিয়ে আছে, যদিও তিনি ২ বছর আগে শুরু করেছেন, তারপরে অনেক পিছিয়ে আছে। অবশ্য তার সুযোগটা অনেক বেশি। আমার একটি পর্ব করবার বেশি, দ্বিতীয় পর্ব করবার সুযোগ প্রতিদিন হয় না, তিনি বেশি করতে পারেন। ডক্টর লুৎফুর রহমান, প্রত্যেকেই তাকে চেনেন, যারা অন্তত হৃদরোগের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা খুব ভালোভাবে তাকে চিনেন। এবং এই হসপিটাল এবং ডক্টর লুৎফুর রহমান তারা নানা ধরনের ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত, চিকিৎসার বাইরেও নানা ধরনের সামাজিক ক্রিয়াকর্ম। তার মধ্যে উল্লেখ করবার মতো বাংলাদেশে যারা আলোকিত মানুষ রয়েছেন, অন্তত তাদের চিকিৎসার দায়িত্বটা এই হসপিটাল নিতে কখনো কার্পণ্যবোধ করেনি, আর ডক্টর লুৎফুর রহমানও তার সেবা দিতে এখন পর্যন্ত কার্পণ্য করেছেন বলে আমার জানা নেই। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আমি একটু ডক্টর এম শামীম আপনার কাছ থেকে শুনি যে কনফারেন্সটি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি, একটু ধারণা দেবেন আপনি যে এই কনফারেন্সটি কিভাবে আপনারা শুরু করলেন এবং এবার পঞ্চমবারের মতো হচ্ছে, এবারের আয়োজনে কি থাকছে? বাংলাদেশে হৃদরোগ একটা বড় সমস্যা, এবং যত মৃত্যু হয় তার প্রধান এবং প্রথম কারণটাই কিন্তু হৃদরোগ। তা আমরা ডাক্তার হওয়ার পর থেকে দেখলাম যে আমাদের যারা হৃদরোগী ওরা দেশে খুব ভালো চিকিৎসা পায় না, দেশের বাইরে যেতে হয়। আর হৃদরোগ এমন একটা রোগ যে রোগটা যদি সাথে সাথে চিকিৎসা করা যায় বা যদি প্রতিরোধক কিছু কার্যক্রম করা যায় তাহলে কিন্তু এটা প্রতিরোধও করা যায় এবং রুগীটাকেও বাঁচানো যায়। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা ২০০৪-এ ল্যাবেড কার্ডিয়াক হসপিটালটা শুরু করলাম। আর প্রথম থেকেই আমাদের নিজস্ব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে শুরু করা, যারা বাইরের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তো যখন আমরা শুরু করলাম তখন দেখলাম যে প্রতিনিয়তই হৃদরোগের নতুন নতুন অনেক কাজ আসছে, নতুন নতুন অনেক প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার বাইরের থেকে আসে, আমাদের ডাক্তাররা বাইরে যাচ্ছে, বাইরের ডাক্তাররা দেশে আসছে। তো একটা টেকনোলজি ট্রান্সফার আমাদের করা উচিত। ওই আইডিয়া থেকেই আমরা ২০০৫-এ প্রথম শুরু করলাম যে বাইরে ৩০ জন ভালো কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন বাংলাদেশে আসলেন। তখনকার রাষ্ট্রপতি এটা ওপেন করলেন, এবং লোকাল প্রায় ১,০০০ স্পেশালিস্ট, এর মধ্যে ম্যাক্সিমাম কার্ডিওলজিস্ট যারা আসলেন। তো এসে বাইরের ওনারা করে কি আমাদের এখানে স্পিক দেয়, কথা বলে, টক দেয়, এবং বাইরে যেসব নতুন নতুন টেকনোলজিগুলো হয় এগুলো আমাদের হাসপাতালে আমরা আবার রুগীদেরকে এই সুবিধাটাও দিই এবং সাবসিডাইজ রেটে। এতে হয় কি আমাদের নর্মালি একজন ডাক্তার যখন দেশের বাইরে যায় ওনার অনেক সময় নষ্ট হয়, অনেক টাকা খরচ হয়, এবং অন্য হাসপাতালে যে উনি অতটা কমফোর্টেবল ফিল করেন না, রোগীরা যারা যাচ্ছে না, ডাক্তাররা প্রশিক্ষণের জন্য। আর এখন আমাদের সুবিধা যেটা হচ্ছে যে বাইরের ভালো ডাক্তাররা এখন দেশে আসছে এবং রুগীর উপর কাজ করছেন, এবং আমাদের লোকাল ডাক্তার এটা দেখছেন, এবং এই দেখাটাই আবার আমাদের ডাক্তাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছেন এবং রুগীর উপরে ওই কাজগুলো করছেন। অর্থাৎ আমরা টেকনোলজিটাকে বাইরে থেকে ট্রান্সফার করছি এবং রুগীরা সরাসরি এই সুবিধাটা পাচ্ছে। কথার কথা, যেমন একজন ডাক্তার ধরেন বাংলাদেশে যদি একটা বাইপাস সার্জারি করে আমরা ২.৫ লক্ষ টাকা নিই বা $৩,০০০ মতো। এই রুগীটাই যখন সিঙ্গাপুরে যায় ওখানে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়।
তো এই ব্যাপারে আমাদের ডক্টর লুৎফর বা যারা কার্ডিওলজিস্ট আছেন ওনাদের একটা বড় অগ্রগণ্য ভূমিকা আছে যে ওনারা বাইরের সমস্ত টেকনোলজিগুলোই কিন্তু আমাদের এখানে অ্যাডপ্ট করে ফেলেছেন। তাইলে রুগীদের এখন আর বাইরে যেতে হচ্ছে না। আসলে এই ঠিক একটা কথাই যে টেকনোলজি ট্রান্সফার, আমাদের রুগীরা বা আমাদের দেশের মানুষরা হৃদরোগ চিকিৎসার ব্যাপারে যাতে কখনোই না ফিল করে যে বাইরে চিকিৎসা করলে হয়তো আমরা আরো বেশি ভালো চিকিৎসা পেতাম, এটা আর এখন হচ্ছে না। ওনার দেশেই এখন চিকিৎসাটা পাচ্ছে এবং আমাদের হাসপাতালের পাশাপাশি এখন অনেকগুলো হসপিটাল হয়ে গেছে এবং আমরা দেখছি যে হৃদরোগ চিকিৎসা বাইরে যাওয়ার রুগীর পরিমাণ প্রায় 80% কমে গেছে এবং এতে আমাদের বছরে 8 থেকে 10,000 কোটি টাকা সাশ্রয় হচ্ছে। পাশাপাশি অন্যান্য কিছু রোগ যেমন আপনার ক্যান্সার, তারপর কিডনি, ট্রমা, এগুলো কিন্তু আমরা আপ টু দ্য লেভেল এখন হতে পারি নাই। এর জন্য রুগীরা বাইরে যাচ্ছে এবং প্রতি বছর আমরা প্রায় 18 থেকে 20,000 কোটি টাকা আমরা লস করছি। তো এই প্রোগ্রামটা আসলে একটা সিম্বলিক প্রোগ্রাম। আমরা যেভাবে হৃদরোগের জন্য কাজ করছি, অন্য হাসপাতালে আসবে, ওনারা ক্যান্সারের জন্য কাজ করবেন, তারপর রেনালের জন্য কাজ করবেন, এমন ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, বাইরের থেকে অনেক ভালো ভালো ডাক্তাররা আসবে, বাইরের ডাক্তাররা আমাদের দেশে ভালো ভালো কাজ করবেন, আমাদের ডাক্তাররা এই কাজগুলো দেখবেন এবং সাধারণ রুগীদের উপরে এই কাজগুলো প্রয়োগটা করবেন এবং রুগীরা এর সুচিকিৎসাটাও পাবে লোকাল দামে। তার মানে হলো যে ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট অ্যাট লোকাল প্রাইস। এটার থেকে আসলে আমরা এটা করা এবং এই পর্যন্ত আমরা 5টা প্রোগ্রাম করলাম। এর মধ্যে একটা লাইভ পার্ট আছে, মানে আমাদের হাসপাতালে 8টা থেকে 10টা পেশেন্টের উপরে আমরা খুব কমপ্লিকেটেড কিছু চিকিৎসা যেগুলো সম্ভব না ওগুলো বিদেশি ডাক্তারদেরকে নিয়ে আমরা করি এবং এটা আমরা আমাদের ডাক্তারদেরকে এবং সাধারণ মানুষকেও দেখানোর চেষ্টা করি যাতে ওনাদের একটা কনফিডেন্স আসে যে না, বাংলাদেশে ভালো কাজও হচ্ছে। এর থেকে এই প্রোগ্রামগুলো আমরা করছি। আর থার্ড ঢাকা লাইভ যেটি বলছেন এটি কি? লাইভ বলতে যে আমাদের যেমন আজকে প্রায় 12 থেকে 14টা পেশেন্টের উপর আমরা কাজ করলাম যাদের হৃদস্পন্দনের অ্যাবনর্মালিটি আছে, যে চিকিৎসাগুলো আমাদের দেশে খুব কম হয়। তো বাইরের কিছু ভালো ভালো ডাক্তার যেমন অশোক সেট, অনিল সাক্সেনা, এদের মতো বড় ডাক্তাররা এসে ওই রুগীগুলোর উপর কাজ করছে এবং লাইভলি আমরা টিভির মাধ্যমে এটা সাধারণ মানুষকে দেখাচ্ছি এবং আমাদের যে 800 থেকে 1000 পার্টিসিপেন্ট ডাক্তার আছে ওনারও এই কাজগুলো দেখছে। এটাকে আমরা লাইভ বলছি, যে সরাসরি দেখাচ্ছি। এটা কোনো রেকর্ড করা কোনো কিছু না বা কোনো বক্তৃতার মাধ্যমেও না। এখানে দুইটা পার্ট আছে। একটা অডিয়েন্স কারা থাকছে, মানে অডিয়েন্স হলো, প্রথম অডিয়েন্স হলো আমাদের 800 থেকে 1000 ডাক্তার যারা সোনারগাঁতে বসে এই কাজগুলো দেখছে। পাশাপাশি আমরা কিছু কিছু জিনিস আবার চ্যানেল আইয়ের মাধ্যমেও বাইরের সাধারণ মানুষকে দেখানোর চেষ্টা করছি। এই জন্য আমরা এটাকে লাইভ বলছি। আরো শুনবো আপনার কাছে ডক্টর লুৎফর রহমান, আপনার কাছে একটু শুনি যে বাংলাদেশে আসলে হৃদরোগের চিত্রটা কি? আপনি তো দীর্ঘদিন যাবত, আপনাকে ধন্যবাদ, যতদিন যাবত করছেন তার চাইতে বেশি কাজ অনেক বেশি করেছেন সময়ের তুলনায়। তো আপনার কাছ থেকে তো আমরা শুনি অনেক অপারেশন। বাংলাদেশের জনসংখ্যা যেমন আমাদের বেশি, আমাদের হৃদরোগীর সংখ্যা অনেক বেশি। সো এ যাবৎ প্রায় 7,000 অপারেশন আপনাকে বলছিলাম আমি উল্লেখ করেছি। জি, সেই অপারেশন হাজার হাজার অপারেশন আগামী দিনে আরো অপেক্ষা করছে, তাই না? তো আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের হৃদরোগ এই দিনের হৃদরোগের সংখ্যা বাড়তে থাকবে এবং অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে জীবনের, পরিবারের। তো হৃদরোগের ব্যাপারে আমি যেটা বলবো, বাংলাদেশ অনেক দূর এগিয়েছে বিগত 10 বছরে। ল্যাব এইড অবশ্যই তার একটা কৃতিত্ব বহন করে। ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল একটা মডার্ন কার্ডিয়াক হাসপাতাল। অপারেশন থিয়েটার, ক্যাথ ল্যাব, ওটি, আইসিইউ সমস্ত আধুনিক যন্ত্রপাতিতে কিন্তু সুসজ্জিত, যার জন্য এই হাসপাতালকে আমি আসলে অনেক ভালোবাসি। এর থিয়েটার, ইনস্ট্রুমেন্ট, এটা আমার সবকিছু হাতে পছন্দ মতো জিনিস দিয়ে আমি কাজ করি, কিনি। হসপিটাল অথরিটি সবসময় এই ব্যাপারে কখনোই কার্পণ্য করে না, সবচেয়ে ভালো জিনিসটাই সাপ্লাই দিয়েছে। এই জন্য আমি ল্যাব এইড হাসপাতালকে অনেক ধন্যবাদ দিই। আর রোগীদের ব্যাপারে যত ইমার্জেন্সি হোক, যত জটিল কেস হোক, আমরা কোনো কেস কোনোদিন ফেরত দিই নাই। হার্ট অ্যাটাকের মধ্যে বাইপাস, হার্টের পর্দা ফেটে গেছে বা মেইন অ্যাওর্টা ডিসেকশন হয়ে গেছে, জটিল কেস, সমস্ত ব্লক, ডিফিউজ ডিজিজ বলছে, সেগুলোর ভিতরে সমস্ত কোলেস্ট্রলগুলো, চাঙ্কগুলো, কোলেস্ট্রল, ক্যালসিয়াম সব ফেলে দিয়ে ক্লিন করে আবার নতুন করে বাইপাস করে দিই। অনেক জায়গায় বলে ডিফিউজ ডিজিজ হবে না, অ্যাঞ্জিওপ্লাস্টি হবে না, বাইপাস হবে না, কিন্তু আমি প্রত্যেক দিনই এরকম সমস্ত আর্টারি ক্লিন করে দিই, কোনো কোলেস্ট্রল রেখে কোনো বাইপাস করি না। আমি যদি দেখি যে ডিফিউজ ডিজিজ, সবার আগে পুরোটা ক্লিন করে দিই, ফুল লেন্থ ক্লিন করে তারপর আমি বাইপাস করি, যেটা নতুনরা পারবে না বা সাহস নাই, টেকনিকটা জানে না। সাহসটা একটা বড় ব্যাপার। জি, এবং টেকনোলজি, এই যে বিদেশি সার্জন, যেটা ম্যানেজিং ডাইরেক্টর সাহেব শামীম সাহেব বলেন একটু আগে, যে টেকনোলজি ট্রান্সফার, এই যে আমরা প্রত্যেক 2 বছর পর যে বিদেশ থেকে সার্জন আসে, এই সার্জনগুলো তাদের টেকনোলজি দেখায়, সরাসরি দেখায়। অপারেশন থিয়েটারে যে হার্টের একটা ওয়াল
হয়তো অ্যাটাক হয়ে পচে নষ্ট হয়ে গেছে, সেই ওয়ালটা ফেলে দিয়ে নতুন করে কীভাবে করতে হয় সেটা সিঙ্গাপুরের সার্জন আমাকে শিখেছে আমার থিয়েটারে, এই যে সুন্দরভাবে শিখেছে। তারপরে দিল্লির সার্জন, বোম্বের সার্জন, মাদ্রাজের সার্জন, আসলে ওদের কাছে আমি অনেক ঋণী। ন্যাশনাল হার্ট হাসপাতাল সিঙ্গাপুর, ওরাই যে প্র্যাকটিক্যালি আমাকে অনেক আদর করে এবং আমার থিয়েটারে আমাকে শেখায় টেকনিকগুলো, কিভাবে জিনিসটা ভালো রেজাল্ট আসবে, কি প্রিভেনশন নিতে হবে, অপারেশনের পরে কি করতে হবে, সেলাই টেকনিক কি হবে, পুরোটাই এই আমাদের পার্শ্ববর্তী দেশের সার্জনদের অনেক অবদান। আমাকে ওরা আমাকে অনেক পছন্দ করে, প্লাস আমাদের হাসপাতালের সাথে একটা ভালো সম্পর্ক, ওরা সবসময় আসে আমাদের হাসপাতালে। ওরা আপনার অপারেশন করা দেখে না? হ্যাঁ, ওরা দেখে, ওরা আমাকে তো খুবই পছন্দ করে। মানে ওদের রিঅ্যাকশন কি? আমরা যেটা করি, যেমন কালকে আমরা, যেমন আজকে আমাদের 4টা পেশেন্ট, 2টা ওনারা করলেন, 2টা আমরা করলাম। তো এতে আমাদের ডক্টর লুৎফুরও দেখলো যে ওরা কি করলো, আবার ওরাও দেখলো যে লুৎফুর। সেটি জানতে চাইছি যে যখন ডক্টর লুৎফুর করেন তখন ওদের রিঅ্যাকশনটা কি? ওরা তো খুবই, যেমন ডক্টর শ্রীরাম শঙ্কর, ওনার সঙ্গে আমি এমনি সিঙ্গাপুরে বেড়াতে গেলাম, ওনার আমি চেম্বারে ঢুকলাম, ঢোকার পরে উনি আমাকে বললো যে শামীম, আপনারা যে অপারেশন করেন আপনাদের ঢুকি তো আমার দরকার নাই, লুৎফুর আমার থেকেও ভালো অপারেশন করে। এটা কিন্তু একদম সত্যি কথাই আমি বলছি। তো ওনারা এমনিও আমাদেরকে অনেক প্রমোট করতে চায়, কিন্তু ওনারা মনে প্রাণেও বিশ্বাস করে আসলে আমাদের দেশে কিন্তু কার্ডিয়াক চিকিৎসাটা এখন অনেক ভালো। যে আপনি বলছিলেন। জি, তা আমি মনে করি যে আমাদের চিকিৎসাটা আমরা একটা লেভেলে নিয়ে আসছি, আগামীতে আরো দূর নিয়ে যাব। আর হয়তো এই যেটা ডাক্তার শামীম বললেন যে আমরা আসলে অল্প টাকা, 2.5 লাখ টাকা কিন্তু আসলে অ্যাট পার যায়, খুবই খরচ আছে চিকিৎসায়, হসপিটাল মেইনটেন্স খরচ, ওষুধ পানি অনেক লাগে। আমরা বিটিং হার্টে অপারেশন করি, একটা অক্টোপাসের দামই 1-1.5 লাখ টাকা, অনেক খরচ হয়ে যায়। অনেকে বুঝতে চায় না যে এত, হয়তো সামর্থ্য নেই তাই। তবে আমি তার সঙ্গে বলেছি আমরা শিশুদের হার্টের সার্জারিটা কম, সবকিছু করি আমি, তবে আগামীতে একটা প্রজেক্ট করব যে বাংলাদেশের সমস্ত শিশুর দায়িত্ব হার্টের ব্যাপারে ল্যাবেট কর্তৃপক্ষ নিতে যাচ্ছে। এটা আমি অত্যন্ত সব শিশুর হয়তো দায়িত্ব নেওয়া পড়বে না, যারা হতদরিদ্র, যাদের চিকিৎসা করাতে পারে না, যারা আসবে আর কি। আমরা পেডিয়াট্রিক সাইডটা আরো শক্ত করব, বাচ্চাদের সাইডটা, এবং সাধারণ মানুষের জন্য একটা বড় প্রজেক্ট আগামীতে ইচ্ছা আছে, সেটা এখানে আমি একটু বলি। ওইটা হলো শিশুদের যখন চিকিৎসাটা হয় না, তখন বাবা মা মাত্র ইনকাম শুরু করে। 1 বছর বাচ্চার বয়স, বাবার বয়স হয়তো 27, মার বয়স 24, তখন কিন্তু ওনারা একটা ফাইন্যান্সিয়াল মারাত্মক টানাপোড়েনে থাকে। আবার বাইপাস যাদের করেন ওদের 50 থেকে 60, তখন কিন্তু ওনারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে যায়। তো আমরা সবসময় দেখলাম যারাই শিশু চিকিৎসা করতে আসে ওনারা ফাইন্যান্সিয়ালি খুব দুর্বল থাকে। তো এটা আমি লুৎফুর আস্তে আস্তে আমরা আলাপ করছিলাম যে আমরা এটা করব। আমরা যদি মাসে 200 সার্জারিও করতে পারি বাচ্চার, এর মধ্যে ও যেটা বলতেছিল আমাদের ল্যাবেট ফান্ড থেকে আমরা দরকার হলে 5% টাকা, লুৎফুরের টাকা বা আমাদের ইনকামের টাকা আমরা দিয়ে দেবো ওদের জন্য। যখন আমরা শুরু করবো, 200 সার্জারি শুরু হবে, তখন বাংলাদেশ আরো হাসপাতালগুলো করবে। এখন যদিও হার্ট ফাউন্ডেশন কিন্তু বাচ্চাদের সার্ভিসটা দিচ্ছে, তবে এটাকে আমরা আরো ভালো করতে চাই, আরো ইন্টারন্যাশনাল লেভেলে করতে চাই। আরেকটা যেটা আছে যে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, এটা আসলে আমাদের দেশের মতো গরিব দেশের জন্য এটা খুব একটা ফিজিবল না। বা ধরুন আমরা হয়তো মাসে একটা করলাম, একটার কিন্তু বেনিফিশিয়ারি, আর আমরা যদি বাচ্চাদের সার্জারির বেনিফিশিয়ারি করি, এখানে কিন্তু বেনিফিশিয়ারি অনেক। আরেকটা জিনিস দেখেন, একটা বাচ্চা যখন 1 মাস বয়স, ওর যদি আমি সার্জারিটা না করি, ও 24 বছর 30 বছর যতদিন বাঁচবে, ও কিন্তু সোসাইটির একটা বার্ডেন, ফ্যামিলির একটা বার্ডেন, ও নিজেও চলতে পারছে না। তো ওই বাচ্চাটাকে যদি আমি 1 মাসের মধ্যে ঠিক করে দিই, হি ক্যান রান এ ওয়েল নর্মাল লাইফ। তো ইটস আসলে সিএসআর এর মধ্যে এটা আমাদের পড়ে যাবে। তো এটার জন্য আমরা যেটা আলাপ করতেছিলাম যে আমরা একটা আলাদা টিম করবো। এখন লুৎফুর করে মাসে 10টা-15টা বাচ্চাদের সার্জারি করে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সার্জনের আন্ডারে আমরা 8 থেকে 10 জনের একটা টিম করবো, আমাদের একটা আলাদা উটি দিয়েই দিব শুধু বাচ্চাদের জন্য, এবং এটা আসলে একটা সোশ্যাল সাপোর্ট হবে বলে আমি মনে করি। এবং আমি এই ব্যাপারে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যারা বিত্তশীল আছে বা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যাংক, তারা যদি এই আমাদের শিশু হার্ট ফান্ড যেটা আমরা ফান্ড করব, এই শিশু ফাউন্ডেশনটাকে যদি তারা করে হেল্প করে, সামাজিকভাবে আগে আসে, তাহলে ল্যাবেটে বা চাপ কম পড়বে। আমি তাদের এই বাচ্চাদের যদি ফান্ডিং করে চিকিৎসার ব্যাপারে, প্রত্যেকটা প্রাইভেট ব্যাংক যদি 100 বাচ্চাকে স্পন্সর করে, তা আমি মনে করি আদার প্রতিষ্ঠান যদি স্পন্সর করে, আমাদের মনে হয় যে বাংলাদেশের শিশুদের যত্ন নিতে কোনো অসুবিধা হবে না। পাশাপাশি আমরা এখান থেকে শিশুদের ব্যাপারে একটা বিপ্লব ঘটাতে পারি ল্যাবেট হাসপাতাল। আমি মনে করি আগামীতে বাচ্চাদের ব্যাপারে ল্যাবেট এগিয়ে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। সেই পাশাপাশি আমিও থাকবো পাশে বাচ্চাদের। আমি এই ব্যাপারে একটা উদাহরণ দিই। আমরা যখন 10 বছর আগে কার্ডিয়াক হসপিটালটা শুরু করলাম, তখন আমি হায়দ্রাবাদে গেলাম, কেয়ার হায়দ্রাবাদ হসপিটাল। ওরা আমাদেরকে কিন্তু শুরু করার সময় অনেক সাপোর্ট করেছিল, প্রায় 100 নার্স দিয়েছিল, 5-7 জন অ্যাডমিনিস্ট্রেটিভ লোক দিয়েছিলেন, ওটি টেকনিশিয়ান দিয়েছিলেন। ঠিক আমি যেদিন গেলাম সেদিনেই হায়দ্রাবাদের ওদের যে প্রদেশে প্রায় 3000 বাচ্চা, ওরা হৃদরোগী, ওদের কোনো চিকিৎসা হয় না, ওরা 3000 বাচ্চা একটা মিছিল করলো, এবং এই মিছিলে 2টা বাচ্চা মারাও গেল 2004-এ। তখনই ওদের
যে কেন্দ্রীয় পরিষদের যারা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী ওনারা বললেন যে 3000 বাচ্চার চিকিৎসার দায়িত্ব আমরা নিলাম, অর্ধেক দিবে হাসপাতাল, অর্ধেক দিব আমরা, এবং ওনারা 10টা হাসপাতালের মধ্যে 4000 বাচ্চার ভাগ ডিস্ট্রিবিউট করে দিলেন। আমি ছিলাম হায়দ্রাবাদে 7 দিন, এবং ওরা পুরো ইন্ডিয়ার দেখলাম যে মিডিয়াতে একটা ঝড় উঠে গেল যে 4000 জীবন একদিনে পেয়ে গেল। তো এগুলো আসলে ছোট ছোট এক্সাম্পল, কিন্তু এগুলো যে আসলে মানুষের কত উপকার করে। আমরা হয়তো একটা জীবনে অনেক কিছু করতে পারবো না, কিন্তু এমন ছোট্ট একটা জিনিস যদি আমরা করে দিয়ে যেতে পারি, আমার মনে হয় যে এটা আমাদেরও একটা শান্তি লাগে নিঃসন্দেহে। তবে আমি এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই দেশবাসীকে, যদি কোনো বাচ্চা চিকিৎসা অভাবে অপারেশন করতে পারছে না বা বাইপাস করতে পারছে না, তবে আমার সঙ্গে বা আমাদের হসপিটালের সঙ্গে যোগাযোগ করে যদি ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে আমার সঙ্গে, তার একটা ব্যবস্থা করবো, এটা আমি বলতে পারি। আমরা যেখান থেকে ফান্ড ম্যানেজ করি না কেন, আমরা এই ব্যাপারে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, অন্তত বিনা চিকিৎসায় যেন সবসময় আমরা শেয়ার করি। কিন্তু বিনা চিকিৎসায় আমি বলতে পারবো না যে আমাদের সমস্ত রোগী ফুল পে করে যায়। তুমি যদি কখনো লিমিটেশন থাকে বলে আপনি কত ডিসকাউন্ট করে দিই, সবসময় বলি। এই ব্যাপারে আমাদের ওপেনই আছে, আমরা সবসময় হেল্প করি, আমাদের গুডুর আছে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে করি, বড়দের ক্ষেত্রে। এই যে হৃদরোগের চিকিৎসা সম্পর্কে যেটি ধারণা দিচ্ছিলেন আপনি, আপনার দুজনেই, সেটি কি মূলত ল্যাব-এইড কেন্দ্রিক বা ডক্টর লুৎফর রহমান কেন্দ্রিক কিনা, না সারা বাংলাদেশের চিত্রটা? এটা আমি একটু বলি, মানে সারা বাংলাদেশের চিত্রটা একটু বুঝতে চাইছি আমি। এখন আসলে আমরা যখন শুরু করি তখন এটা খুব ছোট মাত্রায় ছিল, এখন কিন্তু 7টা 8টা হাসপাতালই দিচ্ছে। এটা আমাদের জন্য ভালো। আমরা হয়তো শুরু করেছি, কার্ডিয়াক চিকিৎসাটা এখন অনেকেই দিচ্ছে, এবং আমাদের দেশে একটা স্ট্যান্ডার্ড চিকিৎসা ব্যবস্থা কিন্তু দাঁড়িয়ে গেছে। কি বলো লুৎফর? এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। এবং আমাদের হাসপাতাল তো এই ডাক্তার, অনেক ডাক্তার নার্স ট্রেনিং দিয়েছে, কিন্তু ওরা কিন্তু চলে গেছে, অনেক হাসপাতালে চলে গেছে। আমাদের ডাক্তাররা ঢাকা শহরে অন্যান্য কার্ডিয়াক সেন্টারে কাজ করে, কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হয়ে গেছে। আমরা শুধু রোগী সেবা দিন, আমরা কিন্তু অনেক ম্যান পাওয়ার ট্রেনিং এর ব্যাপারে পায়োনিয়ার ল্যাব-এইড হাসপাতালের ব্যাপারটা। এবং আগামীতেও বলছিলাম যে আমরা আরো ট্রেনিং দিব এই ব্যাপারে, আমরা বেশি জুনিয়র ডাক্তার নার্স। যেমন লুৎফরে বলছিল যে ও 10 জন MS কার্ডিয়াক সার্জন নিয়ে নিবে, যারা হয়তো এখন কোথাও কাজ করে না। বলে সাহেব ভাই, আমার সঙ্গে যদি 2 জনও থাকে, বাকি 8 জন দেখবেন করোনা হাসপাতাল চলে গেছে, এবং ওরা যে কাজ করবে এটাই আমাদের আনন্দ। আমি এবং এটা আমি বিশ্বাসও করি, আনন্দ, এবং সেটা তো দেশের শেষ পর্যন্ত দেশের জন্য ভালো হচ্ছে। এবং আমি মনে করি যে লেভেলে প্রতিষ্ঠানটা এখন বর্তমান অবস্থানে আন্তর্জাতিক পর্যায়ে ল্যাব-এইডের অনেক সুনাম। এই যে বিদেশি ডাক্তাররা তো এমনি আসে নাই, নিশ্চয়ই তারা ল্যাব-এইডের সুনাম আছে। কিন্তু যে পৃথিবীর 20টা দেশ থেকে 50 জন ডাক্তার আসছে কনফারেন্সে, তারা আমাদের দিতে আসে টেকনোলজি। অপছন্দ হলে কিন্তু আসতো না, তারা আমাদের ডাক্তারদের কাজ দেখেছে, তাদের হাসপাতাল দেখেছে, পছন্দ করছে তারা। মানে আমাদের কার্ডিয়াকটা আসলে একটা দাঁড়ায় গেছে আমাদের দেশে। এবারে সাবজেক্টগুলো কিন্তু এভাবে দাঁড়ায়। এবারের এই কনফারেন্সের কোনো বিশেষত্ব আছে অন্যগুলোর চাইতে, আগের চাইতে? আমি বলছি যে নতুন কিছু। এবার আমাদের আসলে পেডিয়াট্রিক কার্ডিওলজিটা নিয়ে আমরা বেশি কথা বলবো, যে আমাদের সবই আমাদের ধরেন এটপার হয়ে গেছে বিদেশের মতো। যেমন ইলেকট্রোফিজিওলজি, আগে যেটা ছিল যে আপনার বুক ধরপড় করে, আমরা ভাবি যে এটা কোনো সাধারণ ব্যাপার, আসলে কিন্তু তা না। অ্যারিথমিয়াতে কিন্তু অনেক মানুষ মারা যায়, তো এটা আগে ডায়াগনোস হতো না। তো এটার জন্য ইলেকট্রোফিজিওলজিক্যাল একটা জিনিস করতে হয়, যেটা আমরা বাইরে যেতে হতো, 3-4 লাখ টাকা খরচ হতো। এখন কিন্তু আমাদের দেশে এটা 16,000 টাকা ডায়াগনোসিস করা যায়, আর 40 থেকে 50,000 টাকা চিকিৎসাও হয়। এটাও আমরা দূর করে ফেলছি, মানে এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের পেডিয়াট্রিক কার্ডিওলজিও আমরা করি, যেখানে ধরেন বাচ্চাদের একটা ছাতার মতো জিনিস দিয়ে এটা বন্ধ করে দেওয়া, ছোট ছোট কাজগুলো করি, কিন্তু একদম ওপেন করে ডিটেইল সবগুলো করি। কতগুলো কমপ্লিকেটেড কার্ডিয়াক সার্জারি, ওগুলো আমরা এখনো অতটা করি না, যদি হার্ট ফাউন্ডেশন কিছু করছে। তো ওইটা যদি আমরা পুরোটা করতে পারি, তাহলে আমরা বলবো যে বাংলাদেশ হৃদরোগ চিকিৎসায় 100% স্বয়ংসম্পূর্ণ, তাই না? এই যে ডক্টররা যারা অংশ নিচ্ছেন এই কনফারেন্সে, 800 কথাই তো বললেন, আমাদের লোকাল ডাক্তাররা 1000 ডক্টর, তারা কোথাকার? ওনারা 300 থেকে 400 হলো কার্ডিওলজিস্ট, বাংলাদেশে ডি কার্ড করা, এমডি করা, বিভিন্ন সরকারি হাসপাতালে সারা দেশ থেকে আসছে। আর 3 থেকে 400 হলো স্পেশালিস্ট। ধরুন হয়তো একজন মেডিসিনের ডাক্তার, কিন্তু ওনার কাছে কিন্তু কার্ডিওলজি একটা পেশেন্ট যায়, হার্ট অ্যাটাক হলে কিন্তু প্রথমে ওনার কাছে যায়। এখন উনি যদি ইসিজির ইন্টারপ্রিটেশনটা বুঝে এবং হার্ট অ্যাটাক জিনিসটা বুঝে, উনি কিন্তু প্রাথমিকভাবে রুগীটাকে ভালো করে এরপরে কার্ডিওলজিস্টের কাছে পাঠিয়ে দিতে পারে। তো এই কাজগুলোর জন্য স্পেশালিস্টরা সবাই আসছেন, এবং কার্ডিওলজির প্রাইমারি চিকিৎসা, সেকেন্ডারি চিকিৎসা, টারশিয়ারি চিকিৎসা সম্বন্ধে ওনাদের জ্ঞানগুলো ওনারা ঝালাই করে নেন, এবং এই ঝালাই করা জ্ঞানগুলো পরে আবার রুগীদেরকে ওনারা দেন। এখানে আরেকটা প্রশ্ন আসে যে ডক্টরসদের কোয়ালিটি হয়তো ভালো বাংলাদেশে, কিন্তু সেবার মানটা, মানে পোস্ট অপারেটিভ সেবাটা, আমি এই ব্যাপারে বলি, মানে সেটি হয়তো ভালো না। সবগুলো হসপিটালে আছে নাকি 2-4টা হসপিটালে এখন কি মানের আছে সেটা টোটালটা? হ্যাঁ, আমরা আগে একটা ওটিতে একটা সার্জন 5-6 ঘন্টাতে একটা অপারেশন করে,
আমরা এখন সেই একটা বাইপাস সার্জারি 2 ঘন্টা শেষ করে ফেলি শুরু থেকে। মেইন অপারেশন তো আধা ঘন্টা, ইভেন ওটিতে ইন আউট 2 ঘন্টা, দিনে 5টা 6টা করে অপারেশন এক হাতে করি এবং কোনো কমপ্লিকেশন নাই। এক ব্যাগ ব্লাড লাগে না, 1-2 ব্যাগ ব্লাড অনেক সময় আমরা হাতে রাখি সেফটি মার্জিন, বাট ব্লাড লাগেই না। এই যে বাংলাদেশের বাইপাস হার্টটা চালু রেখে একদম কোনো রক্তক্ষরণ হয় না, অল্প কেটে কসমেটিক ভাবে হার্ট চালু রেখে বুকের আর্টারি দিয়ে হাতের আর্টারি দিয়ে টোটাল আর্টারিয়াল করি ইয়াং পেশেন্টদের। এবং বিটিং হার্ট করলে ব্রেন স্ট্রোকের পেশেন্ট করা যায়, কিডনি খারাপ, যাদের অ্যাজমা পেশেন্ট, সব কেসগুলো, ইভেন বয়স যাদের 75+, 80+, এই রোগীগুলো আমরা স্মুথলি বাইপাস করি। এই যে বাংলাদেশের যে হার্টের বাইপাস সার্জারিতে, বিশেষ করে বিটিং হার্ট বাইপাস সার্জারিতে আমরা কিন্তু এশিয়ার মধ্যে কেন গোটা ইউরোপের লেভেলে আমরা আসবো এই ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালটা বিটিং হার্ট বাইপাস সার্জারিতে। আমাদের হাসপাতালে কোনো কেস ফেরত দেওয়ার রেকর্ড নাই, কিন্তু বিদেশ থেকে ফেরত দেওয়া কেস আমরা প্রচুর করি। জটিল কেস যেগুলো, দুর্বল হার্ট কোনো শব্দ নেই, ভালভ রিপেয়ার করি আমরা। হার্টের একটা অংশ যদি নষ্ট হয়ে যায় সেটা ফেলে দিয়ে আবার ভিতর থেকে রিপেয়ার করে দিই, ভালভ রিপেয়ার করে দিচ্ছি, বাইপাস করছি, ডাবল ভালভ করছি, রিডু কেস করি। সেকেন্ড টাইম এখানে কি আমি একটা উদাহরণ দিব? সরি, হ্যাঁ, তোমার ইন্টারাপ্ট করা। সেটা হয় কি, বাইরের অনেক সার্জন ওনাদের মানে ধরেন 1000 কেস করার পরে কিন্তু ওনাদের একটা অডিট করা হয়। তো অডিটে ধরেন যদি 30টার উপরে মারা যায় পেশেন্ট, তখন কিন্তু ওনাকে খুব ভালো সার্জন বলেন। এই জন্য বাইরে অনেক সার্জনরা বেছে বেছে রুগী নেয়, ওইটা মারা যাওয়া রোগী হাতে না পড়ে। কিন্তু লুৎফর ওইটাই বলছিল যে একটা কিডনি ফেলিওরের পেশেন্ট, ওনার বাইপাস লাগবে, বাইপাসটা হলে হয়তো আরো 3 বছর বাঁচবে। কিংবা হয়তো ব্রেন স্ট্রোকের পেশেন্ট, ওকে যদি হার্টটা বাইপাস করা হয় আরো হয়তো 5 বছর বাঁচবে। কিন্তু এটা বাইরে যারা সেফ সার্জন ওনারা এটা নিতে চায় না, এগুলো কিন্তু লুৎফররা করে। আরেকটা যেটা আপনি বললেন যে দেশের ধরেন নার্সিং এর কথাটা, দেশে হয় কি, আপনি এখন যদি সত্যিকার ভাবে বলেন যে 20 থেকে 25টা হাসপাতাল আছে যেখানে আপনি টোটাল সার্ভিসটা পাবেন, কিন্তু বাংলাদেশে কিন্তু ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে প্রায় 10,000। এখন সবার লাইবিলিটি তো আমরা নিতে পারবো না। আপনি যদি আমাকে সরাসরি বলেন যে দেশের নার্সিং সার্ভিসটা কেমন, তো ল্যাবিট দিয়ে তো আসলে সারা বাংলাদেশ কাভার করা যাচ্ছে না। আমরা তো ধরেন একটা ছোট্ট একটা সিম্বলিক জিনিস, এখন আমাদের দেখা দেখি সবাই ভালো করুক, আরো ভালো করুক। এটা সরকারও আমাদেরকে চেষ্টা করছে যে প্রাইভেট ছোট ছোট ক্লিনিকগুলো আরো ভালো করুক, তাহলে আসলে একটা স্ট্যান্ডার্ড কেয়ার বা স্ট্যান্ডার্ড হেলথ কেয়ার সার্ভিসটা চালু হবে। তো যেহেতু আজকের প্রতিষ্ঠানটা ল্যাব এইড অনেক ভূমিকা পালন করছে স্বাস্থ্য খাতে, আমি ল্যাব এইডের এমডিকে বলবো আগামী দিনে নার্সিং সেক্টরে যদি এভাবে একটা কনফারেন্স, সেটা 2 বছর 5 বছর পর হোক, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভালো ভালো নার্সিং নার্সিং ইনস্টিটিউট তো ভালো একটা সেই মানের আছে কি এই নার্সিং সেক্টরটা এদের ল্যাবের নিজস্ব ইনস্টিটিউট আছে নার্সিং। আমাদের পাশাপাশি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স আমরা বাংলাদেশে প্রথম করি যারা গ্রাজুয়েট নার্স তৈরি করে, এবং এরা কিন্তু আমাদের অসুবিধাটা হলো কিনা পাস করার পর সব বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। এখন ধরেন সেটা তো একটা ভালো, কারণ বিদেশি নার্সের চাহিদা অনেক বেশি। আমাদের দেশে 10টা আছে গ্রাজুয়েশন নার্স, এটা যদি 100 হয়ে যেত তবে এটা হবে। উনি যেটা বললেন এমডি সাহেব, সব ক্লিনিক তো স্ট্যান্ডার্ড না। যদি কোনো হসপিটাল ক্লিনিক আমাদের সাহায্য চায় ল্যাব এইড, আমরা কিন্তু হেল্প করতে পারবো। যে আইসিইউ সিসিইউ সেট আপে যদি আমাদের ডাক্তার নার্স গিয়ে যদি কি কি প্রোটোকল করলে ভালো থাকবে সিসিইউ, কেউ যদি কোনো সাহায্য চায় আমরা করবো, সেটা তাতে অসুবিধা নেই। আমরা যেমন বিদেশিদের সাহায্য নিচ্ছি, ল্যাব এইডের সাহায্য যদি কেউ নিতে চায় সেটা আমাদের ল্যাবের ছাড়াও বা ডক্টর শামীমা যেটি বলছেন যে 20-25টি হসপিটাল এখন আছে যে হৃদরোগের জন্য, হৃদরোগ না সব মিলে হৃদরোগের জন্য ধরুন 6 কি 7টা হাসপাতাল, সব কি রাজধানী কেন্দ্রিক, সব মোটামুটি সব রাজধানী কেন্দ্রিক। ঢাকার বাইরে চিটাগাং সিরাজগঞ্জে একটা দুটো আছে, কিন্তু ওরকম পারফরম্যান্স নাই। তার মানে হয় কি ওখানে ভালো ডাক্তাররা থাকতে চায় না, এটা একটা প্রবলেম। এটা একটা আরেকটা হয় কি, দেখেন এই হৃদরোগ চিকিৎসা কিন্তু পার্ট টাইম ডাক্তার দিয়ে হবে না। ধরেন আমাদের ডাক্তার চিটং গেল বা সরকারি ডাক্তার কিছুক্ষণ সরকারি কাজ করলো, কিছুক্ষণ বাইরে কাজ করলো, এটা কিন্তু হবে না। যেমন ওরা যে অপারেশনটা করে বা একটা যে অ্যাঞ্জিওপ্লাস্টি করে, ও করার পর থেকে কিন্তু 7 দিন ওর মাথার মধ্যে ওই রুগীটার সম্বন্ধে থাকে। কারণ মানুষের জীবন এত টুনকো বা এত ক্ষণস্থায়ী যে কখন যে খারাপ হয়ে যায়, কখন যে ব্লিডিং শুরু হয়ে যায়, তখন যদি ওকে না পাওয়া যায়, ঢাকা থেকে চিটং তার যেতে হবে, এটা কিন্তু হবে না। আরেকটা জিনিস, তা আমি এটা সবার জন্য বলবো কি, যারাই কার্ডিয়াক হাসপাতাল করার চিন্তা করবেন, আপনাদের ফুল টাইম নার্স, ডাক্তার, টেকনোলজিস্ট, হেলথ কর্মী সহ দয়া করে আপনারা শুরু করবেন না। প্লাস একটা জিনিস আছে, শুধু হার্টের ডাক্তার দিয়ে হার্টের চিকিৎসা হবে না কিন্তু, কারণ হার্টের রোগী সবসময় কিডনি প্রবলেম থাকে, নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, ডায়াবেটিস প্রবলেম থাকে। মাল্টিডিসিপ্লিন হসপিটাল ছাড়া কার্ডিয়াক ট্রিটমেন্ট কোনোদিন প্রথম সারিতে যেতে পারবে না। ল্যাব এইডে যেটা আমি সুবিধাটা পাই, কিডনি প্রবলেম আমাদের অনেকগুলো নেফ্রোলজিস্ট আছে, নিউরোলজিস্ট আছে, ডায়াবেটোলজিস্ট আছে, আমাদের ডায়ালিসিস সিস্টেম আছে, সাংঘাতিক একটা ডায়াগনস্টিক ব্যাকআপ আছে। এই ব্যাকআপগুলোর
সাংঘাতিক প্রয়োজন রোগীর ভালো চিকিৎসার জন্য। আজকে এত যে 99% উপরে সাকসেস রেট, আমি মনে করি মাল্টি ডিসিপ্লিন হসপিটাল থাকাতে লাইব্রেরি আমরা কভার করতে পেরেছি। এবং ইউনাইটেড, অ্যাপোলো, স্কয়ার যারাই করছে মাল্টি ডিসিপ্লিন, সিঙ্গেল আইসোলেটেড হসপিটাল যারা এরা পারবে না। কিন্তু যেমন আমরা প্রথম কিন্তু কার্ডিয়াক হসপিটাল করলাম, কিন্তু কার্ডিয়াক হসপিটাল করার পরে আমরা দেখলাম যে একটা ডায়ালাইসিস লাগতেছে, একটা স্ট্রোক হয়ে যেতে, তার ক্যাভিনটার ইনজেকশন দিতে হবে, তখন কিন্তু 1 বছরের মধ্যে আমরা কিন্তু স্পেশালাইজ করে ফেললাম। এবং যখন স্পেশালাইজের সঙ্গে অ্যাড হলো, এখন আর রোগীদের আর কোনো সমস্যা হচ্ছে না, মানে এক জায়গায় ওয়ান স্টপ সার্ভিস। এক্স্যাক্টলি, এটা খুবই প্রয়োজন এবং খুবই প্রয়োজন। নইলে হার্টের চিকিৎসা ভালো রেজাল্ট কখনোই আশা করা যায় না। আমাদের ব্লাড ব্যাংকও খুব রিস্ক, কিন্তু আমরা যে কোনো কম্পোনেন্ট ফ্র্যাকশন করতেছি। ব্লাড ব্যাংকটাও ওদের ভীষণ প্রয়োজন। প্লাটিলেট, প্লাজমা, প্লাটিলেটিস প্লাজমা, তার প্যাক্সেল, এই জিনিসগুলো কম্পোনেন্ট করে দিই। হয়তো কারোর একটু প্লাটিলেট লাগবে, প্লাটিলেট দিচ্ছি, একটু প্লাজমা লাগবে, একটু 200-500 ml হয়তো প্যাক্সেল হলে হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু অনেক হসপিটালই নাই। এই জিনিসগুলো খুবই দরকার। আমি এটা একটু আপনাকে বলি যে ব্লাড ব্যাংকের কনসেপ্টটা কিন্তু খুব মানে উচ্চ পর্যায়ে চলে গেছে। আমরা যখন ডাক্তারি পড়তাম, ধরুন 25 বছর আগে, তখন রক্ত দেওয়া মানে একটা ফুল ব্যাগ ব্লাড দিয়ে দিতাম। এখন কিন্তু এটা নাই। এখন ধরুন রক্তের মধ্যে প্রায় 10 থেকে 12টা কম্পোনেন্ট আছে। এখন আমার লাগবে প্ল্যাটিলেট, আপনি যদি আমাকে ফুল ব্যাগ ব্লাড দিয়ে দেন, আমার শরীরের কিন্তু একটা লোড আপনি দিয়ে দিলেন, আমার হার্টটা ফেল করে যাবে। 500 ml ব্লাড দিয়ে দিলেন, এর যেটা আমরা আগে 20 বছর আগে করতাম। এখন কি হচ্ছে যে 50 ml আপনার প্ল্যাটিলেট লাগবে রক্তে। আমাদের মেশিন আছে কতগুলো, খুব দামি মেশিন, এক একটা মেশিন ধরেন 40-50 লাখ টাকার মতো। ওইটার থেকে আমরা প্ল্যাটিলেটটা আলাদা করে দিয়ে দিচ্ছি। কারণ শুধু প্লাজমা লাগবে, প্লাজমা দিয়ে দিচ্ছি। কারণ শুধু আরবিসি লাগবে, তাই না? এটাতে কিন্তু আসলে ব্লাড ব্যাংক কিন্তু মডার্ন ব্লাড ব্যাংক। এই জিনিসটা আসলে অপারেশনের ল্যাবরেটরি পিছিয়ে কারণ আছে। খুবই মডার্ন ব্লাড ব্যাংক এবং খুব আপ টু ডেট লেভেল। যখন গভীরাতে যখন লাগবে সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন কম্পোনেন্ট দিচ্ছে। রোগীরা কোনোদিন ব্লাডের কোনো কম্পোনেন্টে ব্লাড নাই, ল্যাবরেটরি জিনিসটা কোনোদিন শুনবেন না। খুব রিস্ক ব্লাড ব্যাংক। একটা ভালো হাসপাতাল করতে গেলে একটা ভালো ব্লাড ব্যাংক খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। প্লাস ডায়াগনস্টিকও। আপনি যদি অনেক ভালো ডায়াগনস্টিক ব্যাকআপ না থাকে হবে না। সঙ্গে সঙ্গে কার্ডিয়াক এনজাইম, সঙ্গে সঙ্গে এমআরআই, সিটি স্ক্যান, এই যে ডায়াগনস্টিক একটা সাংঘাতিক বেনিফিট। কিন্তু যেমন কারো একটা হার্ট অ্যাটাক হলো, ধরুন আপনি, আমাদের দেশে না আগে অনেক লোক মারা যেত। আমাদেরকে একসময় বৈদ্যুৎ চৌধুরী স্যার টিভিতে বলতেন যে যার রোগী মারা যায় তার 50% বলে কি গ্যাস্ট্রিকের ব্যথা। আসলে ব্যথাটা তো হয় এই জায়গায়, হার্টও এই জায়গায়। তো গ্যাস্ট্রিকের কথা বলে রুগীটা শুয়ে থাকে বাসায়, অথবা কোনো ডাক্তারের কাছে গেলে অ্যান্টাসিড দিয়ে দেয়। পরে কিন্তু 2 থেকে 4 ঘন্টা পর উনি মারা যায়। কিন্তু ওই পেশেন্টটাকে যদি সঙ্গে সঙ্গে আমরা কতগুলো এনজাইম আছে, সিপিকে, ট্রপোনিন নাই, ওগুলো যদি করে আমরা 15 মিনিটের মধ্যে রিপোর্ট পাই, এগুলো বেড়ে গেলে স্টেপটোকাইনেজ দিয়ে দিলে কিন্তু ওনার ভালো হওয়ার স্কোপ 97%। আর আমি যদি বাসায় শুয়ে থাকি, আমার মরে যাওয়ার স্কোপ হলো 75%। আমি মনে করি বাংলাদেশের যে কোনো এই জন্য তুমি ওই ডায়াগনস্টিকের কথাটা বললা। 50 বছরের বয়স যাদের হয়েছে, পুরুষ মহিলা নির্বিশেষে সবারই গ্যাস্ট্রিক যদি কারো ওষুধ খায়, সেই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার আগে কিন্তু কার্ডিয়াক চেকআপ করা উচিত, তার ইসিজি করা উচিত, তার কোলেস্টেরল চেকআপ করা উচিত, যেটা লিপিড প্রোফাইল বলে, ডায়াবেটিস দেখা উচিত। সো 50-এর পরে গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া অ্যালাউড না উইদাউট কার্ডিয়াক চেকআপ। স্টুডেন্ট খাইতে পারে, রাত জেগে পড়াশোনা করে গ্যাস্ট্রিকের বড়ি খাইতে পারে স্টুডেন্টরা, ইউনিভার্সিটি হল, মেডিকেল কলেজ। কিন্তু যাদের বয়স 50 বছর কর্মজীবনে আছে, বা ডায়াবেটিস, হাইপারটেনশন আছে, স্মোকিং করে, তারা কিন্তু গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া নিষেধ যদি হার্টের চেকআপ না করে। নইলে আমাদের অনেক বুদ্ধিজীবী জ্ঞানী দেখেন না বিভিন্ন জায়গায় স্টেজে মারা যাচ্ছে, তাদের চেকআপ করতে হবে। তো 50 বছর সার্ভিস পেয়েছে, হার্ট চেকআপ করতেই হবে। এই জিনিসটা ইসিজি, কোইটিটি, কোলেস্ট্রল, থাইরয়েড ফাংশন দেখতেই হবে। অনেকে অবেজ হয়ে যাচ্ছে, কোলেস্ট্রল, থাইরয়েড ফাংশন দেখে না, থাইরয়েডটা খুব প্রয়োজন। বলতেছিলাম যে একজন ভালো প্রফেসর মারা গেলেন কিছুদিন আগে, ব্র্যাকেট। তারপর আমাদের একজন মহান চিত্রশিল্পী মারা গেলেন। ওনাদের কিন্তু আসলে কি খারাপ লাগছে, কি খারাপ লাগছে। ওনাদের যদি একটু চেকআপ টেকআপ গুলো করা থাকতেন, ওনার বয়স তো মাত্র 54 কি 55, যিনি ব্র্যাকের পিয়াস করিম সাহেব, তারপর কায়েম চৌধুরী সাহেব। আমরা তখন কিছুদিন আগে নির্মলানন্দ গুণের অপারেশন করলাম, তখনই তো পিয়াস করে মারা গেলেন। তারপর আমাদের আর্টিস্ট, আমরা তো ফিল করে হারে চেকআপ করলে হয়তো আমরা একটু সেবা দিতে পারতাম। মানুষটা আমাদের দেশে ওনাদের কি কোনো চেকআপ করানো? অনেকে না ভয় পায় চেকআপ করতে, জানেন? এটা কিন্তু দেখেন একটা, মানে যদি ধরা পড়ে যায়, রোগটা ধরা পড়ে যায়, এটা একটা। তারপর হয়তো হার্টের ব্যথা, সবাইকে বলবে যে না না এটা আমার একটু গ্যাস্ট্রিক আছে, আমি গ্যাস্ট্রিকের ব্যথা, আমার জন্য চিন্তা। এটা কিন্তু আসলে নিজেকে লুকাতে চায়, সান্ত্বনা দিতে চায়, কিন্তু এতে কিন্তু অনেক ফ্যাটালিটি হয়। এই কার্ডিয়াক চেকআপে কিন্তু বেশি টাকা লাগে না, অনেকে ভাবে অনেক টাকা। এই 3 থেকে 5,000 এর মধ্যে সুন্দর কার্ডিয়াক চেকআপ লাগে না, 1500 থেকে 2000 টাকা, 2000 এর মধ্যে। হ্যাঁ, আমাদের ল্যাবরেটরি তো কার্ডিয়াক চেকআপ প্যাকেজও করা আছে। এনিবডি ক্যান টেক দি অ্যাডভান্টেজ অফ কার্ডিয়াক চেকআপ। বয়স 50, প্রতিষ্ঠান বিয়ার করবে দরকার হলে।
যেমন অনেকেই বি ভাইরাসের ভ্যাকসিন দিতে চায় না, কত বাচ্চা সিরোসিসে ভুগছে, একটা বি ভাইরাসের ভ্যাকসিনেশন করতে 500 টাকা বা 1000 টাকা। হেপাটাইটিস বি ভাইরাস এখন এটা নেওয়াতে কিন্তু দেখেন দেশে কিন্তু এখন সিরোসিস অনেক কমে গেছে কিন্তু, কারণ এটা একটা ম্যাসিভ সরকারি একটা ক্যাম্পেইনিংও কিন্তু ছিল যে বি ভাইরাসের চিকিৎসা মানে ইনজেকশন নেন, ইনজেকশন আমরা যেটা ছোটবেলা দেখি না, এটা একটা কন্টাজিয়াস রোগ, ভ্যাকসিন দিতেই হবে। বি ভাইরাস আপনার মানুষের কোলেস্টেরল চেক করতেই হবে, ইসিজি করতে হবে, ইকো করতে হবে, থাইরয়েড ফাংশন দেখতে হবে। ডক্টর রহমান, আপনি একটু বলবেন যে এই যে এখন তো আপনারা যেটা বলছেন যে ডক্টর শামীম বলছেন যে একেবারেই আধুনিক চিকিৎসা হৃদরোগের বাংলাদেশে আছে, সব জায়গায় হয়তো নেই কিন্তু আছে, হৃদরোগীর সংখ্যা কি বাংলাদেশে কমছে কিনা? দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। আমাদের ফুড হ্যাবিট, কোরবানির সময় গরুর মাংস বাজারে জায়গা, মানে কোরবানি গরু জায়গা হয় না, দেখেন না বছরে এইভাবে যদি কোরবানি গরু বিক্রি হয় আর তারপরে সেগুলো যদি রসালোভাবে পোলাও বিরিয়ানি খায়, হাঁটাচলা বাদ দিয়ে দেয় মানুষ, সবারই গাড়ি 3-4টা করে অবস্থা, লিফট 2টা করে বাসায়, বড় লোকদের অবস্থা, তো কোলেস্টেরল তো বাড়বেই, মানে ডায়াবেটিস, সুগার, প্রেশার। আপনি মানে ভালো জায়গায় ধরছেন আপনি। আমি আসলে এই কথাটা বলতে চাচ্ছিলাম যে প্রিভেনশন অফ হার্ট ডিজিজ, যে আমাদের ফুড হ্যাবিটটা তো একটু ভালো করতে হবে, ওজনটা একটা মাত্রার নিচে রাখতে হবে। তারপর আমি এখন দেখি দোতলার থেকে অনেকে লিফট ছাড়া নিচে নামে না, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। তো এগুলো আমরা করি না। আর আরবানাইজেশন, আমরা সাংঘাতিক টেনশনে থাকি, ভীষণ অ্যাম্বিশাস লাইফ হয়ে গেছে, কম্পিটিটিভ লাইফ হয়ে গেছে, এতে তো হৃদরোগ বাড়তেছে। আবার একটা এবার একটা মানে ভালো একটা শোকের খবর হলো কি, দেখেন আমাদের এখন 71 আর 73 কিন্তু আমাদের এক্সপেক্টেন্সি অফ লাইফ, এটাও কিন্তু হাসপাতালের একটা ভূমিকা আছে। ধরেন চিকিৎসা হওয়াতে মানুষের মৃত্যুটা একটু পিছিয়েছে বা কিছু লোককে বাঁচানো যাচ্ছে, যাওয়াতে কিন্তু এভারেজ আমাদের লেন্থ অফ লাইফ কিন্তু বেড়ে যাচ্ছে। ডাক্তার সংখ্যা প্লাস ওষুধ তো আমরা খুব রিচ, ফার্মাসিউটিক্যালস লাইনে খুবই রিচ, যার জন্য আমাদের কিন্তু এখন সাধারণ নিউমোনিয়া বাড়িতে মারা যায় না, কিন্তু আপনি খুব শুনবেন না কিন্তু, কারণ খুব রিজনেবল প্রাইসে তো ওষুধ পাওয়া যায় বাংলাদেশে। সারা পৃথিবীতে যদি সস্তা কিছু পাওয়া যায় ওষুধ বাংলাদেশে পাওয়া যায়, এটা কিন্তু আমরা ভালো বেনিফিট পাচ্ছি। গার্মেন্টস, মেডিসিন, এগুলোতে হসপিটালগুলো যদি আরো ভালো সার্ভিস দিয়ে আসে না, বিদেশ থেকে আমরা রোগী পেতাম শীঘ্রই। কারণ সত্যি বলছি, আমরা যে বাইপাস সার্জারি করি বিটিং হার্টে, এটা কিন্তু আমাদের সাথে এখন দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুরকে বিট করে আমরা কাজ করি। কিন্তু সেই মার্কেটিংটা কি আছে? মানে এখন যে অন্য আমি এটা বলি, বলতে পারবেন যে আমাদের রোগীরা তো এখন তো বাংলাদেশে তো অনেকে আছে যেই শ্রেণীর লোকের কথা ডক্টর রহমান বলেন, একটু সর্দি কাশি হাঁচি হলেও তাদের এখানে কোনো কিছুর উপরে আস্থা নেই। কানাডার 2জন এমপি আসছিলেন আমাদের এখানে, ওদের মেম্বার অফ পার্লামেন্ট, জাস্ট আমাদের দেশটা দেখার জন্য। তো আমাদের হাসপাতালে যখন আসলেন তখন ওরা বললেন যে কানাডার একটা প্রোগ্রাম আছে যে ওনাদের কিছু বাইপাস সার্জারি ওনারা ইন্ডিয়াতে করে, তো পার কেস ওনারা ধরেন $16,000 করে দেয় ইন্ডিয়াতে, যেখানে আমরা নিই মাত্র $3,000। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম তোমরা আমাদের এখানে করো না কেন? বলে তোমাদের ব্র্যান্ডিং তো ভালো না। একটা জায়গাতে কিন্তু বাংলাদেশ ব্র্যান্ডিংটা ভালো না। ধরুন বাংলাদেশ বলতেই আমরা বুঝি বন্যা, ঝড়, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, মারামারি, আসলে তো তা না। বাংলাদেশের ব্র্যান্ডিংটা দেখেন, আমি আপনাকে একটা খুব দুঃখের কথা বলি, কারণ ডক্টরদের ক্ষেত্রে যেটি আমি আপনার কাছে শুনবো ডক্টর রহমানের কাছে, যেমন রোগীদের একটা সাধারণ ধারণা আছে যে আমাদের ডক্টররা ঠিক আসলে সহানুভূতিশীল। আচ্ছা আমি এটা একটু বলি, কারণ লুৎফর ডাক্তার তো ব্র্যান্ডিংটা শেষ করে বলেন। ব্র্যান্ডিং এর আচ্ছা ব্র্যান্ডিং এর কথা বলছিলাম, দেখেন পাশের আমাদের দেশের পাশে জাস্ট যেখানে আধা ঘন্টা লাগে যেতে, ওইখানে একটা নতুন আপনার এয়ারপোর্ট করেছে, এত সুন্দর এয়ারপোর্টটা। ওইখানে বাংলাদেশের 2টা ছবি রাখছে, একটা হলো যে একটা বস্তির ছবি, আর একটা হলো একটা দুর্ভিক্ষের ছবি, বন্যা সহ। তো দেখেন আমাদের ব্র্যান্ডিং গুলা কত খারাপভাবে আমরা দিচ্ছি। এখন সারা দেশের দেখেন আমাদের থেকে কত খারাপ দেশ আছে, আপনার বাহরাইন দেখেন, পাকিস্তান দেখেন, সিরিয়া দেখেন, দামেস্ক দেখেন, কোথায় ওদের থেকে তো আমরা অনেক ভালো। এই ব্র্যান্ডিংটা আমরা ভালো না হওয়াতে আসলে আমরা বাইরের রোগী পাচ্ছি না। আমরা ইন্ডিয়া পাকিস্তানের চেয়ে অনেক দিক থেকে ভালো। আর সেকেন্ড যেটা দেখেন, আমি একটা আপনাকে উদাহরণ দিই, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ। ফরিদপুর আমরা একটা ব্রাঞ্চ করতে গেলাম, ল্যাবে ডায়াগনস্টিক ব্রাঞ্চ। তো ওইখানে আমাদের মাননীয় মন্ত্রী মোশাররফ সাহেব, উনি একদম ওপেন করার সময় 500-700 লোকের সামনে বলতেছে, দেখেন দেশে কেউ যদি আমরা যদি সিঙ্গাপুরে টেস্ট না করি আমাদের জাত থাকে না, এই জন্য আমি সিঙ্গাপুরে করছি, করে পরে আমার ল্যাব এইডের রিপোর্ট বের করে আমি দেখাই বলছি দেখো আমার ল্যাব এইড তোমার সিঙ্গাপুরের থেকে খারাপ না, কিন্তু ওইখানে আমি চিকিৎসা খরচ দিয়েছি মাত্র 10%। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তা আমাদের ব্র্যান্ডিংটা ভালো না হয়, তার একটা ধনীদের মধ্যে আমি এটা কারো দোষ দেব না, এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা এটা তৈরি করতে পারি নাই, মানুষের কনফিডেন্সটা আমরা পারি নাই। ধনী শ্রেণীর মধ্যে কিন্তু দেখবেন যে একটু ব্যাংককে যাব, একটু সিঙ্গাপুরে যাব, একটু চেক আপ করায় নিয়ে আসবো, এবং এটা অন্যদেরকে বলার মধ্যে একটা মাহাত্ম্য থাকে।
তো এটা আমি তাদেরকে কাউকে আমি দোষ দেবো না, এটা আমাদেরই ব্যর্থতা। তবে এখান থেকে আমরা বের হয়ে আসতে হবে। এখন অনেক ভালো ভালো লোক কিন্তু দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে, এগুলো প্র্যাকটিক্যাল কথা বলা কতটুকু রাইট আমি জানি না। নির্মলেন্দু গুণ সাহেবের যখন অপারেশন আমাদের এখানে হলো, তখন বাংলাদেশের সব থেকে বড় অফিস থেকে টেলিফোন আসছে আমার কাছে যে ওনার জন্য আমাদের একটা বাজেট আছে, আপনি যদি চান নির্মলেন্দু গুণকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সে করে বাইরে নিয়ে চিকিৎসা করায় নিয়ে আসবো। নির্মলেন্দু গুণকে আমরা জিজ্ঞাসা করলাম, উনি বললেন না, আমি যদি মরি বাংলাদেশেই মরবো। পথে মরতে চাই না আর কি। হ্যাঁ, পথে মরতে চাই না। এবং আমি বড় তোমার কথা বলুন, তোমার কথা বললো যে ওদেরকে আমি বিশ্বাস করি। দেখেন উনি কিন্তু ভালো হয়ে আসলো। এগুলো তো আমাদের আসলে গর্বে বুক ফুলে ওঠে। কিন্তু এখন শুধু গর্ব করলেই তো হবে না, আমাদের আবার মানুষের কনফিডেন্সও লাগবে। ওই কনফিডেন্সের ব্যাপার যেটা আপনি বলতেছিলেন যে আমাদের ডাক্তারদের ব্যবহার, এখানে কিন্তু আমি আসলে যেটা বলতে চাই যে আমাদের দুইটা জিনিস হতে পারে, যে একটা ডাক্তাররা অনেক ব্যস্ত, রুগীদের মধ্যে একটা দেখবেন যে ডাক্তার ব্যস্ত ওনার কাছেই বেশি যায়। যার 60টা রুগী ওনার কাছে কিন্তু 100 নাম্বার সিরিয়াল লিখতে খুব পছন্দ করে, কিন্তু পাশে আরেকজন নতুন FCPS করা ডাক্তার আছে যার 3টা রুগী ওনার কাছে কিন্তু যায় না। এটা একটা কারণ, আমি রুগীদের উপর কোনো দোষ দিচ্ছি না। পাশাপাশি আমাদের ডাক্তারদেরকে আমি রিকোয়েস্ট করব, একদম জোর হাতে রিকোয়েস্ট করব, যে আমরা রুগীদের কথাগুলো যদি একটু শুনি এবং ফিক্স যদি 10 থেকে 15 মিনিট সময় দিই, আমার মনে হয় যে আমরা তো ভালো ডাক্তারই, ভালো চিকিৎসাও দিই। 60 জন রোগী দেখলে তিনি কিভাবে 10-15 মিনিট সময় দিবেন? না, আমি এই জন্যই বলতেছি যে 60 জন যারা দেখতেছে ওনাদেরকে আমি বলছি না, যারা অ্যাফোর্ড করতে পারে ওনারা যদি একটা রুগীকে 10 থেকে 15 মিনিট সময় দেয়, তাইলে কিন্তু রুগীটার চিকিৎসার পাশাপাশি তার মানসিক শান্তিটাও কিন্তু অনেক ভালো হবে। এবং এটা কিন্তু আমাদের জন্য জরুরি, এটা আমাদের করতে হবে। সলভ করতে পারে যারা প্রতিষ্ঠান, তারা ডাক্তার যারা চেম্বার করে ইন্ডিভিজুয়াল সিরিয়াল, এটা হবে না। প্রতিষ্ঠানে বসলে প্রতিষ্ঠান যদি আইন কানুন করে যে না তোমার এই কটে রোগী দেখবার টাইম দিতে হবে, এটা ডিসিপ্লিন আনতে পারে, এটা আনতে হবে, রাইট। আমার মনে হয় যে ল্যাব এই ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে আগামী দিনে, যে আমি একটা ডাক্তার এতটা বেশি রোগী দেখতে পারবে না, তার দরকার তাকে টাইম বাড়াইতে হবে একটু আস্তে আস্তে। যেমন অনেক হাসপাতাল আসছে কিন্তু বিদেশি সিস্টেমে, এবং ল্যাবের যদি তার স্টাফ দিয়ে রোগীগুলোকে লাইন আপ করা, ডেট দেওয়া, টাইম দেওয়া, কম্পিউটারাইজ করে দেওয়া সবকিছু আগাচ্ছে মনে হয় আমরা, তাহলে আমরা আসলে টাইম বেশি দিতে পারবো। এবং সাপোর্টিং ম্যান পাওয়ার, একটা ডাক্তারের সাথে আরো 2টা ম্যান পাওয়ার লাগবে কিনা, সেভাবে করলে যদি ল্যাবে এগুলো প্রোভাইড করে, এই রোগীদের স্যাটিসফ্যাকশনটা বাড়বে একটু। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে শেষ করতে চাই, আপনি আর কিছু যোগ করবেন? আমি কনক্লুড করবার জন্য আর কিছু বলবেন কিনা? আমাদের দেশের যারা সচেতন মানুষ, তাদেরকে বলবো আপনারা সবাই স্বাস্থ্য সচেতন হন। আপনার শিশু বেলার থেকে একটা বাচ্চা কি খাচ্ছে, সে সফট ড্রিঙ্কস যেন কম খায়, গরুর খাসি খাওয়ার অভ্যাসটা বাদ দিয়ে রেড মিট চিকেনের উপর থাকে, সবজি খাচ্ছে কিনা, অনেকে অ্যাডিকুয়েট সবজি খায় না, সবজি খেলে হেলথ ভালো থাকে, ভিটামিনযুক্ত খাবার, অ্যাডিকুয়েট ঘুম হচ্ছে কিনা সেগুলো দেখবে। বাচ্চাদের বা একটা বাচ্চার বেবি ডেলিভারি হওয়ার পরে বাচ্চাটাকে কার্ডিওলজিস্ট দেখানো উচিত যে তাদের হৃদরোগের কোনো অসুবিধা আছে কিনা। জন্মগত হৃদরোগগুলো আইডেন্টিফাই করলে আমরা একটা চিকিৎসা ব্যবস্থা করব। দেশে অনেক হসপিটাল হচ্ছে, আগামী দিন আরো হবে। সব বাচ্চাদের ব্যাপারটা রোগটা আছে কিনা জানা উচিত। সো একটা বাচ্চা অবশ্যই কার্ডিওলজিস্ট দিয়ে ইকো করানো উচিত যে হার্টে কোনো অসুখ আছে কিনা, যারা অ্যাফোর্ড করতে পারে। আর বড়দের ক্ষেত্রে আমি বলবো যে যারা 50 ঊর্ধ্ব, তাদের ব্লাড সুগার, কোলেস্টেরল, লিপিড প্রোফাইল, ডায়াবেটিস চেক করবে, থাইরয়েড চেক করবে। তারা দরকার হলে প্রয়োজনে একটা অ্যানজিওগ্রাম করবে, সামান্য টাকা 10 থেকে 15,000 মধ্যে অ্যানজিওগ্রাম হয়, কোনো ব্যথা লাগে না, একটা ছোট লোকাল ইনজেকশন দিয়ে আজকাল হাত দিয়ে অ্যানজিওগ্রাম হচ্ছে, 5 মিনিট লাগে একটা অ্যানজিওগ্রাম করতে। যারা গ্যাস্ট্রিকে ভুগছেন তারা সবাই যেন একটা কার্ডিয়াক চেক আপ করে, প্রয়োজনে একটা অ্যানজিওগ্রাম করবে। এবং প্রয়োজনে যাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে তারাও যদি প্রয়োজনে প্রতিষ্ঠানের মাধ্যমে বা ভারত চিকিৎসা সরকারি হাসপাতাল হচ্ছে, প্রাইভেট হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের 55,000 বর্গ মাইলের যে মানুষটা আছে, আমরা ল্যাবেট বা আমরা সবসময় তার পাশে থাকবো। এটা ব্যাপারে আমি আমি যেটা বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা যদি রোগটাকে প্রতিরোধ করতে পারি হৃদরোগের বেলায়, আর পাশাপাশি যখন রোগ হয়ে গেছে আমরা তো একটা সিম্বলিক একটা হাসপাতাল করে দিয়েছি। এটা আসলে একটা সিম্বল যে বাংলাদেশের একটা হাসপাতাল হয়েছে, অ্যান্ড উই ফিল প্রাউড অফ দ্য হসপিটাল। তো আমরা মানুষের আস্থা চাই এবং আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং আপনাদের জন্য সবসময় আমরা কাজ করতে চাই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেটে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ ডক্টর লুৎফর রহমান এবং ডক্টর এম শামীম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 5ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। আমরা এই সম্মেলনের সাফল্য কামনা করি, কেন এই সম্মেলন থেকে, এই কনফারেন্স থেকে আমাদের দেশের চিকিৎসা সেবা
আমাদের চিকিৎসকরা নিঃসন্দেহে উপকৃত হবে, এটি আমরা আশা করি। এবং হৃদরোগ নিয়ে আমরা কথা বলছিলাম, যে প্রাপ্তি এই আজকের অনুষ্ঠান থেকে সেটি হচ্ছে যে বাংলাদেশের একজন প্রখ্যাত সার্জন, যার সাফল্য ৯৯ এবং প্রায় ৭,০০০ অপারেশন তিনি করেছেন, কার্ডিয়াক সার্জারি করেছেন। তিনি কিছু অঙ্গীকার করেছেন। এই কার্ডিয়াক হসপিটাল হিসেবে ল্যাব এইডের একটা সুখ্যাতি রয়েছে। ল্যাব এইডের যিনি ব্যবস্থাপনা পরিচালক, ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল, অনেক ধরনের চিকিৎসা হয় এবং অনেকগুলো আউটলেট ল্যাব এইডের এখন বাংলাদেশ জুড়ে রয়েছে। তিনিও বেশ কিছু অঙ্গীকার করেছেন এবং এই অঙ্গীকারগুলো হচ্ছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো রোগীর জন্য রোগীর পাশে তারা দাঁড়াবেন। এমনিতেই আলোকিত মানুষদের পাশে তারা প্রয়োজনে দাঁড়াচ্ছেন, যার প্রয়োজন নেই তার পাশে তো নিঃসন্দেহে দাঁড়ানোর দরকার নেই। একটা বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত এবং দিয়ে তারা চলেছেন। যে কোনো শিশুর পাশে দাঁড়াবার জন্য তারা প্রস্তুত এবং হত দরিদ্র মানুষ যদি কারো প্রয়োজন পড়ে সেখানেও তারা কাউকে নিরাশ করবেন না। এবং আমরা আশা করব যে এটি আরও বিস্তৃত হবে এবং সেখানে চিকিৎসকদের মানসিকতার প্রশ্ন আলোচনা এসছে, নার্সেস যারা তাদের মান নিয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রেও ল্যাবেট কর্তৃপক্ষ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, যেগুলো আসার কথা। এবং আমরা আশা করব যে নিজের দেশের প্রতি ভালোবাসাটা, আমরা বছর জুড়েই নানাভাবে দেশপ্রেমের কথা বলি। এই যে পুরো মাস জুড়ে লাল সবুজের পতাকা বুকে ধারণ করে এখানে অনুষ্ঠান করছি, অনুষ্ঠান শেষে এখান থেকে বেরিয়ে গেলে হয়তো অনেকের সেটি খেয়ালও থাকে না। দেশটাকে ভালোবাসতে শেখা মানে হচ্ছে মুখে নয়, আসলে যে সেবা আমি এখানে নিতে পারি সেই সেবা আমি কেন দেশের বাইরে গিয়ে আমার অর্থ আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি। এটি কিন্তু হয়তো আমার পকেট থেকে যাচ্ছে, কিন্তু টাকাটা কিন্তু আমার দেশে থাকছে। কিন্তু আমি যখন বাইরে সর্দি কাশি হাঁচি হলেও যাই, এক ধরনের মানসিক প্রশান্তির জন্য যাই বা অন্যের কাছে জাহির করবার জন্য যাই, সেটি কিন্তু আসলে শেষ পর্যন্ত দেশকে ক্ষতিগ্রস্ত করছে। কাজে এই ধরনের মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা হয়তো জানি না, বুঝি না, বাংলাদেশ কিন্তু পৃথিবীর অনেক দেশের চাইতে এবং আমাদের আশপাশের দেশের চাইতে, যাদেরকে আমরা অনেক বড় করে দেখি, তাদের চাইতে কিন্তু বহু ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। এবং সেটি হয়তো প্রচারণার মধ্যে নেই, আমরা বাংলাদেশকে সেভাবে ব্র্যান্ডিংটা করতে পারছি না। এবং একটা সময়ে এখানে ডাক্তারি পড়তে কিন্তু অন্য দেশ থেকে ছাত্ররা আসতো, এখন হয়তো আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে পড়ে। এখন হয়তো আমাদের অসুস্থ হলেই অনেকে বিদেশে পাড়ি জমান, কিন্তু অথচ বিদেশ থেকে এখানে এসে চিকিৎসা নেওয়ার মতো একটা অবস্থা কিন্তু আছে। হয়তো সেই মাত্রায় প্রচুর পরিমাণে সেবা বাংলাদেশ দিতে পারবে না, কিন্তু দেওয়ার মতো অনেকগুলো জায়গা কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। এবং এই প্রচারণাটাও কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের যারা নীতি নির্ধারক আছে, সেগুলো করবার ক্ষেত্রে তারাও একটা উদ্যোগী ভূমিকা পালন করতে পারেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।